প্রিয় শ্রোতা বন্ধু, গল্প কাহিনীর দেশে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাবধান, রায়মণি জেগে উঠেছে এই গল্পের আজকের চতুর্থ পর্ব। আসুন আজকের চতুর্থ পর্ব আমরা শুরু করছি। গল্প শুরু করবার আগে শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ, এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন। গল্পটি ভালো লাগলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। আসুন শুরু করছি আজকের এই গল্পের চতুর্থ পর্ব। শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ, এই গল্পের তৃতীয় পর্ব যারা এখনও শোনেননি তাদের জন্য আই বাটনে গল্পটি দিয়ে দিলাম। সম্ভব হলে গল্পের আগের পর্বের অর্থাৎ তৃতীয় পর্ব একবার শুনে নেবেন। চলুন শুরু করছি আজকের পর্ব। ফল পাওয়া গেল আশাতীত। এতটা জনার্দন ভট্টও আশা করেননি। ভৈরবী নরম চোখে আগন্তুকের দিকে খানিক তাকিয়ে থেকে দুই হাত কপালে ঠেকিয়ে বললেন, বাবা বিশ্বনাথই তোকে পাঠিয়েছেন, নইলে এত জায়গা থাকতে বেনারসে আসার ইচ্ছে হবে কেন? তা বাবা, ব্যবস্থা কিছু যদি করে দিতে পারিস খুবই ভালো হয়। সারা দেশ ঘুরে বেড়ালেও এখনও হিংলাজ মায়ের দর্শন হয়নি, কিন্তু একতরফা উপকার নেওয়ার বারণ আছে আমার। পরিবর্তে তোকেও কিছু দিতে চাই। কি চাস বল? এত বড় সুযোগ, জনার্দন ভট্ট যে বিপদে পড়ে কলকাতা ছেড়ে বেনারসে ঠাঁই নিয়েছেন, তার থেকে উদ্ধারের জন্য বলতেই পারতেন, হয়তো কাজটা হয়েও যেত। জনার্দন ভট্ট সেই কথা একবার ভেবেও ছিলেন, কিন্তু সেই ভাবনা মুহূর্তে বিদায় করে দিলেন। একে তো বেনারসে ভালোই জমিয়ে ফেলেছেন, তার ওপর যে কাজ করতে গিয়ে ফেঁসে গেছেন সেটা প্রকাশ করে ফেললে ভৈরবী অন্যরকম ভাবতে পারেন। তাতে আম আর ছালা দুইই যাবে। বরং যে কাজের জন্য ভৈরবীর কাছে এসেছেন সেটাই ব্যক্ত করলেন। জানালেন তিনি তন্ত্রচর্চা করেন, ইচ্ছে আছে সব সাধনায় বসার। সেই ব্যাপারে মাতাজি যদি কিছু সাহায্য করতে পারেন তো ভালো হয়। উত্তর শুনে ভৈরবী তীক্ষ্ণ দৃষ্টিতে অনেকটা সময় তাকিয়ে রইলেন জনার্দন ভট্টর মুখের দিকে। তারপর নীরবে খানিক থম হয়ে থেকে বললেন, ঘর সংসার নেই যখন সেদিক দিয়ে ঠিকই আছে, কিন্তু কিছু বাধার যোগ রয়েছে। তবে সব সাধনায় বিঘ্ন কিছু থাকেই। মনের জোর থাকলে সমস্যা হয় না। ভাবিসনি তাই। তাড়াতাড়ি আয়োজন করে ফেল। সব সাধনার প্রথম উপকরণ একটি পছন্দ মতো মৃতদেহ। মেলা খুব সহজ নয়, তবে জায়গাটা বেনারস। প্রতিদিন দাহ করতে ঘাটে আসে কয়েকশো মৃতদেহ। কিছু মৃতদেহ ভেসেও আসে গঙ্গার জলে। জনার্দন ভট্ট ভেবেছিলেন খুব সহজেই জোগাড় করে ফেলতে পারবেন, কিন্তু দিন কয়েক চেষ্টা করেও কিছু করে উঠতে পারলেন না। করিতকর্মা জগন্নাথ অবশ্য হাসপাতালের মর্গে যোগাযোগ করে একটা ব্যবস্থা করে ফেলেছিল। মর্গে বেওয়ারিশ লাশ আসে অনেক, কিছু খরচ করলেই তার একটা পাওয়া যায়, কিন্তু পোস্টমর্টেম হওয়া অর্থাৎ কাটাছেঁড়া করা লাশ সব সাধনার উপযুক্ত নয় বলেই বাতিল করতে হলো। দেখতে দেখতে কেটে গেল 2 মাস। ইতিমধ্যে ভৈরবীর হিংলাজ দর্শনের ব্যাপারে অনেকটাই এগিয়ে যাওয়া গেছে। জনার্দন ভট্ট পরের দিনই ফোনে যোগাযোগ করেছিলেন কলকাতার সেই সিন্ধি ব্যবসায়ীর সঙ্গে। অনেক দিন আগের কথা, তাই চিন্তা ছিল ভদ্রলোক সম্মত হবেন কিনা, কিন্তু তেমন হয়নি। এক কথায় রাজি হয়ে গেছেন। তবে বিদেশ বিভূয়ের ব্যাপার, ভয় ছিল করাচিতে যোগাযোগ করে তিনি ব্যবস্থা করতে পারবেন কি না। দিন 20 পরে তিনি যোগাযোগ করতে বলেছিলেন। ভেতরে তাই কিছু আশঙ্কা ছিলই বটে। দিন 15 পরে ফোন করেছিলেন আবার। তাতেই খবর পেয়েছেন ইতিমধ্যে কথা বলে ব্যবস্থা পাকা করে ফেলেছেন তিনি। এই বছর নভেম্বর মাসে নবরাত্রি উৎসব উপলক্ষে করাচির স্বামীনারায়ণ মন্দির থেকে হিংলাজ তীর্থযাত্রার ব্যবস্থা হয়েছে। সেই উপলক্ষে এক ট্রাভেল কোম্পানি গ্রুপ ট্যুরের ব্যবস্থা করেছে। কলকাতা থেকেও তারা কিছু তীর্থযাত্রী নেবে।
একজন বড় মাপের ভৈরবী যেতে চেয়েছেন শুনে ট্যুর কোম্পানি খুব আগ্রহ প্রকাশ করেছেন। সুতরাং চিন্তার কিছু নেই, এখন কাজ বলতে পাসপোর্ট ভিসার ব্যবস্থা। দরকার হলে ট্যুর কোম্পানিও কিছু সাহায্য করবে কথা দিয়েছে। সব শুনে জনার্দন ভট্ট আর দেরি করেননি। দিন কয়েকের মধ্যেই ফর্ম আনিয়ে ভর্তি করে পাঠিয়ে দিয়েছেন লখনৌর অফিসে। এই সব কারণে ভৈরবী জনার্দন ভট্টর ওপর কিছু খুশি হয়েছিলেন হয়তো। অন্যেরা যেখানে দিনভর হত্যে দিয়েও তার দেখা পায় না, সেখানে জনার্দন ভট্ট আশ্রমে এলে ডেকে দুটো কথা হলেও বলেন। মাস দুয়েক পরে একদিন নিজেই বললেন, কী রে বাপু, সব সাধনা করবি বলেছিলিস, তার ব্যবস্থা কিছু হলো? জনার্দন ভট্ট এবার খুলেই বললেন সব কথা। অনেক চেষ্টা করেও উপযুক্ত একটা মৃতদেহ কিছুতে আর জোগাড় হয়ে উঠছে না। শুনে ভৈরবী খানিক গুম হয়ে থেকে বললেন, সে কথা বলতে পারতিস আমাকে। যাই হোক, সব সাধনা কবে করতে চাস? মাতাজি, জোর হাতে প্রণাম করে জনার্দন ভট্ট বললেন, কৃষ্ণপক্ষ শেষ হতে আর 3 দিন বাকি। মৃতদেহের ব্যবস্থা করা গেলে এর মধ্যেই। উত্তরে ভৈরবী ফের নীরবে কিছুক্ষণ ভাবলেন, তারপর মুখ তুলে বললেন, ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে আয়, আগে কিছু কথা বলি তোকে। উঠে গিয়ে দ্রুত দরজা ভেজিয়ে দিয়ে আসতে ভৈরবী বললেন, শোনো বাছা, আমি তন্ত্রসিদ্ধ ভৈরবী, অসাধ্য কিছু নেই। আজ রাতেই আমি কুম্ভক যোগে বসব। শরীর মৃতদেহের মতন শক্ত হয়ে যাবে, কেউ বুঝতেও পারবে না। রাতে সেই দেহের ওপর বসে তুই সব সাধনা সেরে ফেলবি। তোর কাজ হয়ে গেলেই আমি ফের জেগে উঠব। শুনে প্রায় হিম হয়ে গেল জনার্দন ভট্টর শরীর। ভৈরবী এমন প্রস্তাব দেবেন তিনি ভাবতেও পারেননি। তান্ত্রিক মানুষ তিনি, কুম্ভক যোগের ব্যাপারটা ভালোই জানেন। তন্ত্রসিদ্ধদের কেউ কেউ প্রকৃত কুম্ভক করার ক্ষমতা রাখেন। তারা যখন কুম্ভক যোগে বসেন, সারা দেহ কাঠ হয়ে যায়, প্রাণ আছে বলে মনে হয় না। সেই অবস্থায় তারা মাসের পর মাস কাটিয়ে দিতে পারেন। শ্বাস প্রশ্বাসের দরকার হয় না, নষ্ট হয় না দেহ। তারপর নির্দিষ্ট সময়ে জেগে ওঠেন। খানিক থম হয়ে থেকে বললেন, শুনেছি কুম্ভক যোগে দেহে প্রাণ থাকে। সে তো সব নয়, সেই দেহ নিয়ে কি সব সাধনা করা যায়? ভৈরবী বললেন, ঠিকই শুনেছিস তুই, কুম্ভক যোগে থাকা দেহ নিয়ে সব সাধনা হয় না। কিন্তু আমি যে কুম্ভক যোগ করব, তাতে দেহে প্রাণ বা আত্মা কিছুই থাকবে না, তাই সব সাধনায় বাধা নেই। তোর কাজ শেষ হয়ে গেলেই বীজ মন্ত্র জপ করে এক আজলা গঙ্গাজল গায়ে ছিটিয়ে দিবি, আমার আত্মা দেহে ফিরে যাবে আবার। সেদিন বন্ধ ঘরে দুজনের যে কথা হয়েছিল, তৃতীয় কোনো ব্যক্তি জানতে পারেননি। জনার্দন ভট্ট জগন্নাথকেও বলেননি। ফলে পরের দিন ভোরেই হরিশ্চন্দ্র ঘাটে ভৈরবীর আশ্রম প্রায় তোলপাড় হবার জোগাড়। ভৈরবীর মতন মানুষ, যাকে হেঁটে অনেকেই গঙ্গা পার হতে দেখেছেন, তার এইভাবে মৃত্যু হবে কেউ ভাবতেও পারেননি। অথচ ঘটনা সেটাই। শ্মশানের পাশে থাকা আশ্রম বাড়িতে ভৈরবী একাই থাকেন। খুব ভোরে উঠে চিতার ছাই গায়ে মেখে স্নান করেন। কিন্তু সেদিন অনেক বেলাতেও তিনি বেরোচ্ছেন না দেখে কয়েকজন কৌতূহলী ভেজানো দরজা খুলে দেখে মেঝের উপর ভৈরবীর প্রাণহীন দেহ পড়ে রয়েছে। সারা দেহ শক্ত কাঠ, অন্তত কয়েক ঘন্টা আগে মৃত্যু হয়েছে তার। অকস্মাৎ এই ঘটনায় বেনারস শহরে হইচই কম হয়নি। থানা থেকে পুলিশও এসেছিল, কিন্তু জনার্দন ভট্ট তাদের ব্যাপারটায় নাক গলাতে দেননি। সাফ জানিয়ে দিয়েছিলেন, হঠাৎ মৃত্যু হলেও ভৈরবীর দেহ থানায় যাবে না, পোস্টমর্টমও হবে না। ভৈরবীর সৎকারের ব্যবস্থা তিনি নিজে করবেন, যথেষ্ট ধুমধাম করেই হবে। বেনারস শহরে তান্ত্রিক জনার্দন ভট্টর কিছু নামডাক তো ছিলই। তার ওপর ইদানিং ভৈরবীর আশ্রমে ঘন ঘন যাওয়া আসার দরুন পরিচিতি আরও বেড়েছিল।
খাতির হয়েছিল পুলিশ মহলেও, থানা বা অন্য কেউ তাই আর উচ্চবাচ্য করেনি। তিনি জানিয়ে দিয়েছিলেন, যেহেতু কৃষ্ণপক্ষ চলছে তাই এর মধ্যে ভৈরবীর দেহ সৎকার করা হবে না, হবে অমাবস্যার পরে। ভৈরবী নির্দিষ্ট করে কিছু যখন বলেননি, জনার্দন ভট্ট ইতিমধ্যে ঠিক করে ফেলেছেন 3 দিন পরে যখন অমাবস্যা, ওই রাতেই তিনি সব সাধনায় বসবেন। অমাবস্যার আগে এই 3 দিন ভৈরবের দেহ অবশ্য আশ্রমে রাখা ঠিক হবে না। শ্মশানঘাটে সারা রাতই মানুষের আনাগোনা, ভৈরবীর দেহ আগলে কেউ আশ্রমেও থেকে যেতে পারে। সেই ক্ষেত্রে অমাবস্যার রাতে দেহ যথাস্থানে নিয়ে যাওয়া মুশকিল। তাহলে এই 3 দিন দেহ রাখবেন কোথায়? ভাবতে গিয়ে এক মতলব খেলে গেল মাথায়, দারুণ মতলব। ব্যাপারটায় তেমন নতুনত্ব নেই অবশ্য। বেনারসের বাঙালিটোলার গলিতে মাঝে মধ্যেই দেখা যায় সরু গলির একপাশে খাটিয়ার ওপরে কাপড়ে ঢাকা মৃতদেহ, গোটা কয়েক ধূপকাঠি জ্বলছে। পাশেই সৎকারের জন্য কিছু দান প্রার্থনা করে কাগজে লেখা এক আবেদন। অনেক সময় লেখারও দরকার পড়ে না। সরু গলি, মৃতদেহের পাশ কাটিয়ে যাবার সময় প্রণাম করে আর প্রণামী সামনেই পড়তে থাকে। অনেকে এইভাবে কিছু রোজগারও করে। বেওয়ারিশ লাশের খবর পেলেই ছুটে যায়। সেই ক্ষেত্রে জনার্দন ভট্টর ঘরের সামনে তো চিলতে হলেও আস্ত একটা বারান্দা, আর মৃতদেহ যার তার নয়, খোদ হরিশ্চন্দ্র ঘাটের ভৈরবীর। মোটা রকম উপায় শুধু নয়, ভৈরবীর দেহ নিজের জিম্মাতেও রাখা যাবে। তারপর অমাবস্যার রাতে আসল কাজ সারা হবার পর ভৈরবীর দেহ ভোরের মধ্যে নিয়ে যাবেন হরিশ্চন্দ্র ঘাটে তার আশ্রমে। গঙ্গাজল ছিটিয়ে বাঁচিয়ে তুলবেন। হৈ হৈ পড়ে যাবে, খ্যাতি বাড়বে নিজেরও। অগত্যা ভৈরবীর দেহ নতুন কেনা কাপড়ে ঢেকে ফুল, সিঁদুর, ধূপধুনো দিয়ে রাখা হলো জনার্দন ভট্টর ঘরের সামনে চিলতে এক বারান্দায়। মৃতদেহ সৎকারের জন্য অর্থের আবেদনের দরকার পড়েনি। ততক্ষণে মুখে মুখে চাউর হয়ে গেছে খবর। অনেকেই দেখে যাচ্ছে, পড়ছে, প্রণামীও। বাড়িওয়ালা বৃন্দাবন দাস অবশ্য মৃদু আপত্তি তুলেছিলেন, ঘরের বারান্দায় এভাবে মৃতদেহ না রাখলেই ভালো হয়, কিন্তু সেই আবেদন একেবারেই ধোপে টেকেনি। জনার্দন ভট্ট কিছুমাত্র কান দেননি তাতে। পরের 3টে দিন ভৈরবীর দেহ সেই চিলতে রোয়াকেই রাখা ছিল। বলা বাহুল্য, ভেতরের সব কথা কেউ জানতে পারেনি সাগরেদ জগন্নাথও।